আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে ব্লগটা আমি বিকালবেলা থেকে শুরু করে দিয়েছি। যেহেতু বিকালে বাবা বাজারে গিয়েছিল। বাজার থেকে অনেকগুলো সবজি কিনে এনেছে। সেগুলো আমি এখন গোছগাছ করে নিতেছি। সবকিছু গোছগাছ করে নিয়ে রাতের জন্য আবার কিছু রান্না করতে হবে। সব বাজারগুলো গুছিয়ে নিয়ে সবকিছু কাটাকাটি করে নিয়ে তারপরে রান্নাটা শুরু করে দেব। এখানে কাঁচামরিচ নিয়ে আসছিল। কাঁচামরিচের বোটাগুলো সবগুলো এখন ছাড়িয়ে নেব। দেখা যায় কাঁচামরিচের বোটাগুলো সহ রেখে দিলে নষ্ট হয়ে যায়। তাই সবসময় এইভাবে বোটাটা ছাড়িয়ে রাখলে ভালো হয়। সবকিছু বাছা-গোছা শেষ। এখন আমি কিছু কাটাকাটি করে নেব। প্রথমে কাঁচামরিচ আর পেঁয়াজ কেটে নিচ্ছি। যেহেতু পাট শাক নিয়ে আসছিল অনেক দিন পরে, অনেক দিন থেকে পাট শাক খাওয়া হয় না, ভাবতেছি রাতে রান্না করে নেব। তারপরে এখন মরিচ পেঁয়াজ সব কাটা হয়ে গেছে। এখন এই যে কচুর মুখি আনিছিল, কচুর মুখিগুলো এখন কেটে নিব। আর মুখিগুলো একটু ভালো ছিল না, একদম পানি দিয়ে ভিজানো ছিল। কাটার সময় অনেক বেশি কষ্ট হয়েছিল, কারণ একদম পিছলা ছিল, হাত দিয়ে ধরাই যাইছিল না, এরকম একটা অবস্থা। তারপর অনেক কষ্ট করে কচুর মুখিগুলো সবগুলো কেটে নিলাম। আজকে কচুর মুখি দিয়ে গরুর মাংস দিয়ে রান্না করব, দেখি কেমন হয়। তো কচুর মুখি দিয়ে গরুর মাংস কিন্তু অনেক মজা হয়। আপনারা খেয়েছেন কিনা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আমি বেশ কয়েকবার এটা দিয়ে রান্না করে খেয়েছি, অনেক ভালো লাগে। আর মুখিগুলো সবগুলোই আমি ভালো করে কেটে নিলাম। তারপরে সব কিছু কাটাকাটি করে নিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়ে রান্নাটা উঠিয়ে দেব। এই যে আমার সব কাটাকাটি শেষ, প্রায় রাত হয়ে গেছিলো সব কিছু গোছগাছ করে। প্রথমে আমি শাকটা ভাজি করে নেব। শাকটা ভাবছিলাম পরের দিন সকালেই ভাজি করব, কিন্তু যেহেতু টাটকা শাক ছিল এই কারণে ভাবলাম রাতে ভাজি করে নিই। শাকটা আমি প্রথমে লবণ দিয়ে একটু সিদ্ধ করে নেব। আর শাকগুলো একদমই শক্ত শক্ত ছিল, খুব বেশি একদম মানে কচি ছিল না শাকগুলো। তার জন্য একটু পানি দিয়ে প্রথমে সিদ্ধ করে নিলাম। পানিটা শুকিয়ে নিয়ে তারপরে আমি কাঁচামরিচ পেঁয়াজ তেল দিয়ে নেব। শাকের পানিটা প্রায় আমার শুকিয়ে গেছে। এখন আমি এই শাকটাকে একটু সাইড করে নিয়ে এখানে আমি মরিচ আর পেঁয়াজ ভাজি করে নেব, কারণ শাকটা আমি ওঠালাম না। আজকে এইভাবেই দেব, দেখি কেমন হয়। কাঁচামরিচ আর পেঁয়াজ এখানে দিয়ে দিলাম, তেলের মধ্যে দিয়ে এটাকে খুব ভালো করে লাল লাল করে একটু ভাজি করে নেব, তারপরে শাকের সাথে মিশিয়ে নেব। এই যে আমার ভাজি করা হয়ে গেছে। শাকগুলো সাইড করে রাখার কারণে সাইড দিয়ে একটু লেগে গেছিলো, দেখতেই পাচ্ছেন একদম লাল লাল হয়ে গেছে। শাকটা যদি আমি আগে থেকে উঠিয়ে নিতাম তাহলে আর এই অবস্থাটা হতো না। শাকটা আমার তেল দেওয়া হয়ে গেছে, তারপর আমি এটাকে উঠিয়ে নিলাম। এখন আমি তরকারিটা রান্না করে নেব। প্রথমে আমি মাংসটাকে ভালো করে কষান করে নেব, যেহেতু গরুর মাংস দিয়ে রান্না করব। প্রথমে 5-7টা শীষ দিয়ে নেব। এখানে আমি সব মশলাগুলো দিয়েছি, সেগুলো আর দেখালাম না, যেহেতু ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাচ্ছে, এই কারণে আর কি স্কিপ করে গেছি। এখানে সব মশলাই দেওয়া হয়েছে, গরুর মাংসের মধ্যে যা যা মশলা লাগে সব কিছু দিয়ে দিয়েছি। তারপরে মাংসটা দিয়ে ভালো করে এখন মশলার সাথে মিশিয়ে নেব। নেওয়ার পরে প্রেসার কুকারে বেশ কিছু শীষ দিয়ে নেব। এখানে ঢাকনাটা ডেকে দিয়ে 5 থেকে 7টা শীষ দিয়ে নেব, যাতে মাংসগুলো ভালো করে সিদ্ধ হয়ে যায়। এই যে শীষ দেওয়া হয়ে গেছে, তারপরে এই পানির ভিতরে আমি এখন কচুর মুখিগুলো এখানে দিয়ে দিব, দিয়ে একটু কষান করে নিয়ে তারপরে ঝোলের জন্য পানি দিয়ে দেব। কচুর মুখি দিয়ে বেশ কিছুক্ষণ কষান করে নিলাম, তারপরে এখানে আমি ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। আর এই তরকারিটার ক্ষেত্রে কিন্তু ঝোলের পানিটা একটু বেশি রেখে দেব, কারণ দেখা যায় কচুর মুখের মধ্যে যতই পানি দেওয়া হয় পানিটা একদমই টেনে নেয়। এই যে এটা তরকারি রান্নাটা আমার হয়ে গেছে। এটা আমি এরকমভাবে রেখে দিব, দেখা যায় আধা ঘন্টা পরে যদি খাই তাহলে ঝোলটা একদমই টেনে নিবে।
এখানে বাবা বসেছিল খাওয়ার জন্য, এই কারণে আমি তরকারিটা একটু উঠিয়ে দিলাম। আর বাবা অনেক বেশি ঝোল খায়, এই কারণে ঝোলও একটু বেশি করেই দিলাম।